পলাশ তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু গফুরের গায়ে যেন এক অমানবিক শক্তি ভর করেছে। গফুর, দাঁড়া, পানিতে নামিস না, ওইখানে কেউ নাই, যাইস না। মা ডাকতেছে, আমারে মা ডাকতেছে, আমারে যাইতেই হইব। মা একা, পানির নিচে খুব অন্ধকার। গফুর এক লাফে পুকুরের পানিতে নামল, কিন্তু আশ্চর্যের বিষয়, পানিতে কোনো শব্দ হলো না, যেন সে মাখন বা বাতাসের ভেতর দিয়ে গলে গেল। পলাশ টর্চের আলো ফেলল, কিন্তু গফুর নেই। পানি একদম স্থির, শুধু সেই পচা গন্ধটা আরো তীব্র হলো। গফুর, গফুর! এখন পুকুর পাড়ে পলাশ একা দাঁড়িয়ে আছে। চারপাশে বাঁশঝাড়ের অন্ধকার আরো ঘন হয়ে আসছে। হঠাৎ পলাশ অনুভব করলো তার পায়ের কাছে ঠান্ডা কিছু একটা স্পর্শ করছে। সে নিচের দিকে তাকিয়ে দেখল পুকুরের পানি বাড়ছে, পানি পার উপচে তার পায়ের পাতা ছুঁয়ে ফেলেছে। আর সেই পানির ভেতর দিয়ে হাজার হাজার কালো চুল সাপের মতো তার পায়ের দিকে এগিয়ে আসছে। পলাশ বুঝতে পারল এখন আর যুক্তি বা বিজ্ঞানের সময় নেই, তাকে পালাতে হবে। সে দৌড় দিল, কিন্তু দৌড়াতে গিয়ে মনে হলো কেউ একজন পেছন থেকে তার জামার কলার ধরে টানছে। কে কে ধরছে আমারে? স্যার, স্যার বলতাছি। পলাশ কোনো মতে হ্যাচকা টান দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু তার জামার পেছনের অংশটা ছিঁড়ে গেল। সে এক শ্বাসে গ্রামের মজিদ চাচার বাড়ির দিকে ছুটে এলো। তার পেছনে তখনও সেই ভেজা পায়ের শব্দ ছপছপ করছে, মনে হচ্ছে কেউ একজন তার পিছু নিয়েছে। মজিদ চাচার বাড়ির উঠান, রাত প্রায় 2:30।